হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আমরা 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-2021 সেই টেস্ট পেপার থেকে যে কোশ্চেন পেপার নিয়ে ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছিলাম, তার আজ আমরা 263 এই পেজ নাম্বারের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখো, পেজ নাম্বার 263। চলো এখানে কি থেকে সিন নেওয়া হয়েছে দেখি। দেখো, 1 নম্বরে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, নিচের প্যাসেজটা পড়ো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, দেওয়া আছে অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন, উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। এটা তাহলে তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? বিগ হাফ মুন লাইট হাউস, এই তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। আওয়ার রানঅ্যাওয়ে কাইট, এটার নাম আওয়ার রানঅ্যাওয়ে কাইট, এখান থেকে নেওয়া হয়েছে। চলো এখানে যা কোশ্চেন আছে সেগুলো আমরা দেখি। এর দাগে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক উত্তরটা নির্বাচন করো। দেখো, এটা বলেছে ক্লড ওয়াজ এল্ডার টু ফিলিপ্পা বাই 1 year, 2 years, 3 years or 4 years. ক্লড ওয়াজ এল্ডার, ক্লড ছিল এল্ডার মানে বড়, টু ফিলিপার থেকে ক্লড বড় ছিল কত বছরের? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। আমরা এখানে দেখো, যেখানে ক্লড আর তার বয়স সম্পর্কে দেওয়া আছে সেখানে কি দেখতে পাই? দেখো, দেওয়া আছে আই অ্যাম 11 years old। এটা কি বলছে? ন্যারেটার বলছে। ন্যারেটার আমরা জানি ফিলিপ্পা, এবং ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। তাহলে ক্লড ন্যারেটার ফিলিপ্পার থেকে কত বছরের বড়? 1 বছরের। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে ক্লড ওয়াজ এল্ডার টু ফিলিপ্পা বাই 1 year। তারপরে বিয়ের দাগে দেখো কি বলেছে, পিউপিল পিটিয়েড ক্লড অ্যান্ড ফিলিপ্পা বিকজ দে ইমাজিন দ্যাট। পিউপিল পিটিয়েড মানে করুণা করতো বা দয়া করতো ক্লড আর ফিলিপ্পাকে, বিকজ কারণ, দে ইমাজিন দ্যাট তারা কল্পনা করতো যে, লিভিং ইন অ্যান আইল্যান্ড ওয়াজ ডিফিকাল্ট মানে একটা দ্বীপে বাস করা কঠিন ছিল। দে হ্যাড নো মাদার তাদের কোনো মা ছিল না, তাই তাদের ওপর তাদের করুণা হতো। উড বি লোনলি উইথ নো আদার চিলড্রেন টু প্লে উইথ, যেহেতু তাদের সাথে কোনো বাচ্চা খেলার ছিল না তাই তারা খুব একাকী হবে এটা ভাবতো তারা। দেয়ার ফাদার ওয়াজ বিজি অ্যান্ড হ্যাড নো টাইম ফর দেম, তাদের বাবা ব্যস্ত ছিল এবং তাদের জন্য কোনো সময় ছিল না। কোন কারণের জন্য তাদের ওপর লোকেদের দয়া হতো, তারা কি মনে করতো? দেখো এখানে দেখো, the funny part used to be that people always pitied us when the time came for us to return. They said, we must be so lonesome over there. আমরা সেখানে কতই না একা, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, যেহেতু আমাদের কাছে কোনো বাচ্চারা থাকতো না। তাহলে এটাই রাইট আনসার, যে তাদের যেহেতু কোনো খেলার সাথী ছিল না, কোনো বাচ্চা ছিল না, তাই তারা তাদের ওপর দয়া করতো। তাহলে অপশান 3 হয়ে যাবে রাইট আনসার, বিয়েরটা। এবার দেখো সিয়ের দাগে কি বলেছে, অ্যাজ কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ক্লড অ্যান্ড ফিলিপ্পাস ফাদার উড বি এক্সপেক্টেড টু। অপশান 1টা দেখো কি আছে, বলছে সেল শিপস দ্যাট রিচ দ্য লাইট হাউস, জাহাজ চালানো যেটা লাইট হাউসে পৌঁছবে। ওয়ার্ক অ্যাজ এ মেশন অ্যান্ড মেনটেন দ্য লাইট হাউস, একটা রাজমিস্ত্রি হিসেবে কাজ করা এবং লাইট হাউসে দেখাশোনা করা। কিপ অ্যান আই ওভার দ্য আইল্যান্ড অ্যান্ড দ্য সারাউন্ডিং সিস, ওই আইল্যান্ড এবং দ্বীপ এবং সারাউন্ডিং সিস মানে চারপাশের সমুদ্রের উপর নজরদারি করা। কিপ দ্য লাইট বার্নিং অ্যান্ড মেনটেন এ লগ অফ পাসিং শিপস, কিপ দ্য লাইট বার্নিং মানে আলোটা জ্বালিয়ে রাখান। কিপ অ্যান্ড মেনটেন এ লগ মানে রেকর্ড রাখা, অফ পাসিং শিপস মানে পাশের যে জাহাজ যাচ্ছে তাদের সম্পর্কে তথ্যগুলো রেখে দেওয়া। তাই একজন লাইট হাউস কিপারের কাজই হচ্ছে এটা। অপশান 4 হয়ে যাবে রাইট আনসার, কিপ দ্য লাইট বার্নিং অ্যান্ড মেনটেন এ লগ অফ পাসিং শিপস। ডিএরটা দেখো, গেমস লাইক পিরিয়ড কেভস রিকোয়ার এ গ্রুপ অফ প্লেয়ার্স, ওয়ান অর টু প্লেয়ার্স। বলছে এই পিরিয়ড কেভস জাতীয় খেলা খেলার জন্য রিকোয়ার দরকার হয় এই গ্রুপ অফ প্লেয়ার্স মানে একদল খেলোয়াড়, 1 প্লেয়ার একজন খেলোয়াড়, 1 or 2 প্লেয়ার্স একজন বা দুজন হলেই চলবে, এবং 2 প্লেয়ার্স দুজন। কিন্তু এখানে দেখো বলেছে কি বলেছে, ইট ইজ হার্ড টু রান পিরিয়ড কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। পিরিয়ড কেভ বা এই ধরনের
খেলা কঠিন উইথ অনলি টু, শুধুমাত্র দুজনকে নিয়ে এই ধরনের খেলা কঠিন। তাহলে আমরা কি দেখলাম, দুজনকে নিয়ে খেলা কঠিন, তাহলে দুইয়ের বেশি লোক চাই। তাহলে এটা কি হয়ে যাবে, এ গ্রুপ অফ প্লেয়ার্স, একদল খেলোয়াড়। তারপরে এটা হলো ধরে ডি এরটা হচ্ছে অপশান 1। তারপরে দেখো ইয়েরটা কি বলেছে, আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক অ্যারাইভড অ্যাট বিগ হাফ মুন আফটার। আন্ট এস্থার, মিমি এবং ডিক অ্যারাইভ মানে এসে পৌঁছেছিল, অ্যাট বিগ হাফ মুনে এসে পৌঁছেছিল। আফটার মানে পরে, কিসের পরে এসে পৌঁছেছিল? দে রিয়েলাইজড দ্যাট ক্লড আর ফিলিপ্পা ওয়্যার লোনলি। তারা যখন বুঝতে পারলো যে ক্লড আর ফিলিপ্পা একা থাকতো, মানে লোনলি, একাকী ছিল তারা, তখন তারা এলো। অ্যান ইনসিডেন্ট ইনভলভিং এ কাইট, একটা ঘটনার পরে, একটা ঘুড়িকে নিয়ে একটা ঘটনার পরে তারা এখানে এলো। ক্লড অ্যান্ড ফিলিপ্পাস ফাদার রোড টু এস্থার, ক্লড আর ফিলিপ্পার বাবা যখন এস্থারকে চিঠি লিখলো তারপরে এলো। আন্ট এস্থার ওয়াজ উইডোড, আন্ট এস্থার যখন বিধবা হয়ে গেল তারপরে এলো। তাহলে কোনটা হবে? একটা ঘটনা, অ্যান ইনসিডেন্ট ইনভলভিং এ কাইট, ঘুড়িকে নিয়ে যে ঘটনাটা হলো তারপরে তারা এলো, তাই তো? ঘুড়িটা গাছের ডালে আটকালো, সেই ঘুড়িটা খুঁজে পেয়ে তাদের মানে কথা মনে পড়লো, তখন তারা এলো। তাহলে এটা হবে ইয়েরটা হবে অপশান 2। এরপরে দেখো বলেছে বিয়েরটা, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থান ফাঁকা জায়গাগুলো পূরণ করো। এটা বলেছে কজ এবং এটা হচ্ছে এফেক্ট, মানে কারণ, এটা ফল। যার এফেক্ট দেওয়া আছে ফল, তার কারণটা লিখতে হবে এবং কারণ দেওয়া থাকলে সেই কারণে কি ঘটনা ঘটছে সেটা দিতে হবে। একের দাগে দেখো এফেক্টটা দেওয়া আছে, ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার ভেরি ক্লোজ টু ইচ আদার। ক্লড এবং ফিলিপ্পা খুব ক্লোজ ছিল, ইচ আদার একে অপরের খুব মানে কাছের ছিল। কারণটা কি? তারা একে অপরের খুব কাছের ছিল কেন? দেখো এখানে বলছে উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের একে অপরকে নিয়ে সব থেকে বেশি সময় কাটাতে হতো এবং আমরা সেটাই করতাম। কেন? দেখো তার আগের সেন্টেন্সেই আছে, দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুনে আমাদের আর কেউ খেলার ছিল না, তাই আমাদের একে অপরের সাথেই বেশিক্ষণ থাকতে হতো। তাহলে এটাই আমরা লিখবো কজে, যে দেয়ার ওয়াজ নো বডি, কেউ ছিল না। এখানে যেমন আছে ফর আস, আমাদের জন্য, সেটাকে আমরা কিভাবে দেব? ফর দেম, তাদের জন্যে কেউ ছিল না। তাহলে উত্তরটা আমি এভাবে লিখবো, দেখো কজটা, দেয়ার ওয়াজ নো বডি ফর দেম টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুনে তাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না, এটাই হচ্ছে কারণ। তারপরে দেখো দুইটা, ইন উইন্টার দ্য হারবার ওয়াজ ফ্রোজেন অ্যান্ড নো শিপ কেম টু দ্য লাইট হাউস। শীতকালে দ্য হারবার মানে ওই বন্দরটা, ওয়াজ ফ্রোজেন বরফ জমে যেত, অ্যান্ড নো শিপস কেম টু দ্য লাইট হাউসে কোনো জাহাজ আসতো না। তার ফলাফলটা কী হতো? শীতকালে বরফ জমে যেত। দেখো এখানে আছে হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সবাই মেনল্যান্ডে চলে যেতাম। তাহলে কী হবে? উই অল, এইটা হবে তারা সবাই মেনল্যান্ডে চলে যেত। এখানে বলছে উই অল, আমরা সবাই, সেটা কিন্তু আমরা দেবো না, আমরা কি দেবো? উইটাকে কী লিখবো? দে, তারা সবাই। দেখো এভাবে লিখবো এটা, দে অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। যখন বরফ জমে যেত তারা দে অল মুভড করবে এবং ভিইডি পাস্ট টেন্সে মুভড ওভার টু দ্য মেনল্যান্ড, তারা সবাই মেনল্যান্ডে চলে যেত। তারপরে 3 নম্বরটা, ক্লড অ্যান্ড ফিলিপ্পা উড ফাইন্ড ইট হার্ড টু প্লে গেমস লাইক পিরিয়ড কেভস। ক্লড অ্যান্ড ফিলিপ্পা উড ফাইন্ড, দেখতো, ইট হার্ড, এটা কঠিন, টু প্লে, খেলা, গেমস লাইক পিরিয়ড কেভসের মতো খেলাটা খুব কঠিন। এটা কেন তাদের মনে হতো? কারণ কি? এই দুজনকে নিয়ে খেলা চলে না, তাই তো? কারণ ইট ইজ হার্ড টু রান পিরিয়ড কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। কারণ এইগুলো দুজনকে নিয়ে খেলা কঠিন, তাই। তাহলে কজে আমাকে ওই সেন্টেন্সটাই লিখতে হবে, ইট ইজ হার্ড টু রান পিরিয়ড কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। শুধুমাত্র দুজনকে নিয়ে এই খেলা কঠিন, তাই তাদের কাছে এটা কঠিন মনে হতো। সিয়ের দাগে দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, হোয়াট ডাজ ফিলিপ্পা ওয়ান্ট টু টেল দ্য রিডার্স অ্যাবাউট। এটা সম্পর্কেই আমি তোমাদের বলতে চাই। বলছে ফিলিপ্পা
হোয়াট ডাজ ফিলিপ্পা ওয়ান্ট টু টেল, কোনটা কি বলতে চায় ফিলিপ্পা রিডার্স অ্যাবাউট, পাঠকদের কি বলতে চায়। তাহলে দেখো এখানে দেওয়া আছে, তার আগে দেওয়া আছে যে এখানে কি দেওয়া আছে, আমরা এখানে উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এখানে উই বলতে আমি, বাবা এবং ক্লড ছিলাম, অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। উই ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আমি বাবা এবং ক্লড ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, একটা ঘুড়ির কারণে কি হয়েছে, আমাদের সংখ্যা বেড়ে গেছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটাই হলো সেটা যেটা আমি তোমাদের বলতে চাই। তাহলে ফিলিপ্পা কি বলতে চাইছে রিডারদের, ফিলিপ্পা বলতে চাইছে যে কিভাবে একটা ঘুড়ির কারণে তাদের পরিবারের সদস্য সংখ্যা বেড়ে গেছে, সেটাই হবে উত্তর। তাহলে ফিলিপ্পা ওয়ান্টেড, ওখানে ডিড, ফিলিপ্পা ওয়ান্ট আছে, ডিড আছে যেহেতু ভার্বটা পাস্ট টেন্সে হবে ওয়ান্টেড, তাহলে ফিলিপ্পা ওয়ান্টেড টু টেল দ্য রিডার্স হাউ, কিভাবে দেয়ার ফ্যামিলি মেম্বার্স ইনক্রিজড, বেড়ে গিয়েছিল। এখানে আরেকটু দিতে পারো, ফ্রম 3 to 6, ইনক্রিজড ফ্রম 3 থেকে 6 জন হয়ে গিয়েছিল, ফ্রম 3 to 6 অন অ্যাকাউন্ট অফ এ কাইট, মানে একটা ঘুড়ির কারণে, সেটা সে পাঠকদের জানাতে চায়। এরপরে দেখো বিয়ের দাগে শিয়ের দুয়েরটা, হোয়াই ডিড ক্লড অ্যান্ড ফিলিপ্পা নেভার মিস দ্য মেনল্যান্ড চিলড্রেন হোয়েন দে রিটার্ন টু বিগ হাফ মুন ইন স্প্রিং। হোয়াই মানে কেন, কেন ক্লড আর ফিলিপ্পা নেভার মিস, কখনোই মিস করতো না মেনল্যান্ডের চিলড্রেনদের, যখন তারা বিগ হাফ মুনে ফিরে আসতো স্প্রিংয়ে, বসন্তকালে যখন তারা বিগ হাফ মুনে ফিরে আসতো, তারা কেন মেনল্যান্ডের চিলড্রেনদের কেন মিস করতো না, কেন তারা মিস করতো না, দেখো এখানে আছে, বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। শীতকালে মেনল্যান্ডে বাচ্চাদের সঙ্গে আমাদের খুব ঝগড়া হতো, মানে ওরা যখন মেনল্যান্ডে গিয়ে থাকতো উইন্টারে, তখন মেনল্যান্ডের চিলড্রেনদের সাথে ওদের খুব ঝগড়া হতো। সো ইট ওয়াজ পারাস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, তাই এটাই ভালো যে এদের কেউই, যাদের সাথে মানে ঝগড়া হতো, এই বাচ্চারা কেউই বিগ হাফ মুনে থাকে না, এটা আমাদের পক্ষে ভালোই, তাই জন্য তারা তাদেরকে মিস করতো না। তাহলে আমি উত্তরটা কিভাবে লিখব, এখান থেকে শুরু করব। তাহলে ক্লড অ্যান্ড ফিলিপ্পা নেভার, মিসটা ভার্ব করা আছে, ডিড আছে, তার পাস্ট টেন্স, তাহলে মিস দ্য মেনল্যান্ড চিলড্রেন হোয়েন দে রিটার্ন টু বিগ হাফ মুন ইন স্প্রিং, বিকজ, কারণ। এবার এখানে উই ইউজ টু কোয়ালটা, তাহলে উইটা কি দেবো আমরা, দে, তাহলে এভাবে উত্তর লিখব দে। তাহলে কি লিখব, Claude and Philippa never miss the mainland children when they return to Big Half Moon in spring because they used to quarrel a good deal with the mainland children, কারণ তাদের ইন উইন্টার, শীতকালে ওই মেনল্যান্ডের বাচ্চাদের সঙ্গে তাদের খুব ঝগড়া হতো, তাই তারা কখনোই তাদেরকে মিস করতো না। এবার দেখো এখানে দুয়ের দাগে বলেছে, রিড দ্য এক্সট্র্যাক্ট ফ্রম দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, নিচের এই কবিতা থেকে তোলা অংশটা পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো কোন কবিতা থেকে তুলে দিয়েছে, দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টু আইজ অ্যাওয়েক। তার মানে বুঝতেই পারছো এটা তোমাদের আওয়ার ওন টু ফ্যামিলি, এই কবিতা থেকে তুলে দেওয়া হয়েছে। এখানে এর দাগে দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা, ইন দ্য পোয়েম দ্য ন্যারেটর আই ইজ, এখানে আই কে, এ চাইল্ড হু হ্যাজ এন্টার্ড অ্যান ওকুড, একটা বাচ্চা যে ওকুডে প্রবেশ করেছে, স্ট্যাগ একটা হরিণ মানে পুরুষ হরিণ, এ স্পিরিট অফ দ্য ওক ট্রি, একটা ওক গাছের আত্মা, অ্যান্ড ওল্ড ওম্যান, একজন ওল্ড ওম্যান। এখানে আই, ন্যারেটর আই কে, একটা বাচ্চা, তাই তো, যে কিনা ওকুটে প্রবেশ করেছে, ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছে, তাহলে অপশান 1টা হয়ে যাবে রাইট আনসার। বিয়েরটা দেখো, দ্য মিনিং মানে অর্থ, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফেল্ড ইজ, ফেল্ড কথার অর্থ কি, কাট অর কাট ডাউন, বার্ন ডাউন অর প্ল্যান্টেড, তাহলে ফেল্ড কথার অর্থ কি, কেটে ফেলা, তাহলে কাট হয়ে যাবে এর উত্তর, কাট। তারপরে শিয়েরটা দেখো, দ্য ন্যারেটর began to quack because he recognized the old woman. Narrator began to quack, ওই ন্যারেটর কেঁপে উঠেছিল, কারণটা কি, 1 নম্বর কারণ কি, হি রিকগনাইজড দ্য ওল্ড ওম্যান, সে ওই বৃদ্ধ মহিলাকে চিনতে পেরেছিল, দ্য ওম্যান ব্রট অ্যাবাউট অ্যান
আর্থকোয়াক, ওই মহিলা একটা ভূমিকম্প ঘটিয়েছিল। হি ওয়াজ ফ্রাইটেন্ড বাই দ্য ওম্যানস লাফটার, ওই মহিলার লাফটার মানে হাসিতে সে ভয় পেয়ে গিয়েছিল। হি হ্যাড লস্ট এ লিটিল ব্যাগ, সে একটা ছোট ব্যাগ হারিয়ে ফেলেছিল। তাহলে ন্যারেটার বক্তা কেঁপে উঠেছিল কখন? না সে তার কেন? 3 নম্বর অপশান হবে রাইট আনসার। হি ওয়াজ ফ্রাইটেন্ড, সে ভয় পেয়ে গিয়েছিল বাই দ্য ওম্যানস লাফটার, মহিলাটির হাসিতে। দেখো এখানে আছে আই বিগ্যান টু কোয়াক, সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, সে খলখল করে হেসে উঠলো আর আমি কেঁপে উঠলাম। তাহলে সে কখন কেঁপে উঠলো? যখন মহিলাটি হেসেছিল। তারপরেরটা দেখো সি এর, তাহলে অপশান 3 রাইট আনসার। ডি এরটা দেখো, দ্য স্টেয়ারিং ট্রাইব ইন দ্য এক্সট্র্যাক্ট রেফার্স টু, এখানে স্টেয়ারিং ট্রাইব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ট্রাইব মানে উপজাতি, একদৃষ্টে তাকিয়ে থাকা উপজাতি বলতে এখানে বলা হয়েছে দ্য স্পিরিট অফ দ্য ওক ট্রিস আদার উইচেস দ্য ওল্ড ওম্যান ব্রট উইথ হার। দ্য স্পিরিট অফ ওক ট্রিস মানে ওক ট্রি গাছের সত্তাকে বোঝানো হয়েছে, এবং আদার উইচেস অন্য ডাইনি, দ্য ওল্ড ওম্যান ব্রট উইথ হার যেগুলোকে ওই বৃদ্ধ মহিলা তার সঙ্গে এনেছিল। ট্রাইব অফ ডুয়েলার্স হু লিভড ইন দ্য উড, উপজাতি বসবাসকারী, একদল উপজাতি যারা ওই জঙ্গলেই থাকতো। দ্য পিউপিল রংড বাই দ্য ন্যারেটার, লোকেদেরকে যারা বাই দ্য ন্যারেটার যাদেরকে লোক বলে ভুল করেছিল। তাহলে এখানে ওই স্টিয়ারিং ট্রাইব বলতে কাদের বোঝানো হচ্ছে? ওক গাছেদের, দ্য স্পিরিট অফ দ্য ওক ট্রিস। ডি এর অপশান 1 হয়ে যাবে রাইট আনসার। বি এরটা দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ডিড দ্য ওক ট্রিস টাই দ্য ন্যারেটার টু এ স্টেক, কেন ওক গাছ টাই দ্য ন্যারেটারকে বেঁধেছিল টু এ স্টেক, একটা কাণ্ডতে কেন তাকে বেঁধে রাখা হয়েছিল? দেখো, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, হচ্ছে আমি ওই উপজাতির দ্বারা ঘেরা হয়েছিলাম, ওই উপজাতিরা আমায় ঘিরেছিল এবং আমাকে টাইড টু স্টেক, আমাকে একটা গাছে বাঁধা হয়েছিল। এবং তারপরেই দেখো তারা কি বলেছিল? দে সেড উই আর দ্য ওক ট্রিস অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা ওক গাছ তোমার সত্যিকারের পরিবার। তাহলে তারা কবিকে এটা জানাতে চেয়েছিল যে কবি হচ্ছে সেই ওক গাছের পরিবারের সদস্য। তাহলে উত্তরটা কি লিখব? দ্য ওক ট্রিস টাইড হিম টু এ স্টেক টু মেক হিম অ্যাওয়ার, তাকে সচেতন করার জন্য, সেটা তাকে এটা জানানোর জন্য দ্যাট হি ওয়াজ দ্য মেম্বার অফ দ্য ওক ট্রি ফ্যামিলি, সে যে ওক গাছের পরিবারের সদস্য ছিল এটা জানাবার জন্য তাকে ওক গাছে বেঁধে রেখেছিল। তারপরে বিয়ের কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ এ পানিশমেন্ট ওয়াজ দ্য ন্যারেটার থ্রিটেন্ড উইথ, হোয়াট কাইন্ড অফ এ পানিশমেন্ট, কোন ধরনের শাস্তি ওয়াজ দ্য ন্যারেটার থ্রিটেন্ড উইথ, মানে বক্তাকে কোন ধরনের শাস্তি দেবে বলে ভয় দেখানো হয়েছিল? কি বলা হয়েছিল? আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, যদি তুমি এখনই প্রতিজ্ঞা না করো তাহলে তুমি মরতে চলেছো, তাহলে তাকে মেরে ফেলা হবে বলে তাকে ভয় দেখানো হয়েছিল। তাহলে উত্তরটা কিভাবে লিখবে? দ্য ন্যারেটার ওয়াজ থ্রিটেন্ড, দ্য ন্যারেটার ওয়াজ থ্রিটেন্ড, তার মানে প্যাসিভ ভয়েসে লিখছি যে ন্যারেটরকে ভয় দেখানো হয়েছিল। দ্য ন্যারেটার ওয়াজ থ্রিটেন্ড দ্যাট, যে হি উড বি কিল্ড মানে তাকে মেরে ফেলা হবে, ইফ হি ডাজ নট মেক এ প্রমিস, যদি সে প্রতিজ্ঞা না করে তাহলে তাকে মেরে ফেলা হবে। এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিনটা বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, নিচের প্যাসেজটা পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, কেরালাস হেলথ মিনিস্টার কে শৈলজা ওয়াজ অনার্ড বাই দ্য ইউনাইটেড নেশনস ফর হার এফোর্টস টু ট্যাকেল দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক মানে কি? মহামারী। বলছে কেরালার হেলথ মিনিস্টার মানে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা ওয়াজ অনার্ড মানে সম্মানিত করা হয়েছিল তাকে বাই দ্য ইউনাইটেড নেশনস মানে হচ্ছে জাতিসংঘ। তাহলে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা করোনা ভাইরাস মোকাবিলার জন্য তার যে প্রচেষ্টা, এফোর্টস মানে কি? প্রচেষ্টা, করোনা ভাইরাস মোকাবিলায় তার প্রচেষ্টার জন্য জাতিসংঘ কর্তৃক সম্মানিত হয়েছিলেন। He was among a few of the world leaders invited to speak on the occasion of the United Nations Public Service Day. He was among a few of the world's leaders মানে তিনি বিশ্ব নেতাদের মধ্যে, কয়েকজন বিশ্ব নেতাদের মধ্যে একজন ছিলেন। হু ওয়ার ইনভাইটেড মানে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল টু স্পিক
বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল অন দ্য অকেশন অফ দ্য ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে। জাতিসংঘের পাবলিক সার্ভিস ডে উপলক্ষে বক্তৃতার জন্য যে কয়েকজন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন। তাহলে পাবলিক সার্ভিস ডে উপলক্ষে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল ইউনাইটেড নেশন বা জাতিসংঘ। সেখানে কয়েকজন বক্তার সঙ্গে তাকে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দেখো, কেরালা হুইচ রেকর্ডেড ইন্ডিয়াস ফার্স্ট 3 করোনা ভাইরাস কেসেস, বলছে কেরালা যেখানে ভারতের প্রথম 3টে করোনা ভাইরাস কেস ধরা পড়েছিল, has been successful in flattening the curve of new infections. has been successful মানে সেই রাজ্য সফল হয়েছে, in flattening মানে হচ্ছে সমতল করতে, the curve বক্ররেখা of new infections মানে নতুন সংক্রমণের বক্ররেখাকে সমতল করতে। তার মানে যে গ্রাফটা, যে করোনা ভাইরাসের গ্রাফ এভাবে এঁকে বেঁকে চলে, তো কোনো দিন বাড়ছে কোনো দিন কমছে, এই গ্রাফটাকে সমান করতে, তার মানে প্রায় নীল করতে, নেই করোনা ভাইরাস এরকম একটা পর্যায়ে রাজ্যকে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। বলছে দ্য সাউদার্ন স্টেট হ্যাজ রিপোর্টেড 3,451 cases, of which 1,809 patients are discharged after receiving ট্রিটমেন্ট। বলছে এই সাউদার্ন স্টেট মানে এই দক্ষিণের রাজ্যে 3,451টি কেস ধরা পড়েছিল, যার মধ্যে 1,809 জন রুগী ওয়ার ডিসচার্জ মানে প্যাসিভ ভয়েস, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল আফটার রিসিভিং ট্রিটমেন্ট মানে চিকিৎসার পরে। 22 ডেজ হ্যাভ বিন রেকর্ডেড সো ফার ইন কেরালা। কেরালায় এ পর্যন্ত 22টা মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারাষ্ট্র, the worst hit Indian state, had also sought 50 specialist doctors and 100 nurses from Kerala. বলছে মহারাষ্ট্র সবথেকে, দ্য ওয়ার্স্ট হিট ইন্ডিয়ান স্টেট মানে সবথেকে ক্ষতিগ্রস্ত ভারতীয় রাজ্য, মানে ভারতীয় যে স্টেটগুলো আছে সবথেকে বেশি সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্র, সবথেকে খারাপ অবস্থা যে রাজ্যে সেই মহারাষ্ট্র। হ্যাড অলসো শর্ট, সিকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শর্ট, তারা যে পাঠিয়েছে 50 স্পেশালিস্ট ডক্টর, 50 জন বিশেষজ্ঞ ডাক্তার এবং 100 নার্স ফ্রম কেরালা। কেরালা থেকে তারা তাহলে 50 জন ডাক্তার এবং 100 জন নার্স চেয়েছে। লাস্ট মান্থ, গত মাসে, টু ট্যাকেল দ্য এসকেলেটিং হেলথ ক্রাইসিস, এই ট্র্যাকেল মানে হচ্ছে সামলানো, নিয়ন্ত্রণ করার জন্য। কি নিয়ন্ত্রণ করার জন্য? এই মোকাবিলা করার জন্য। দি এসকেলেটিং মানে ক্রমবর্ধমান, হেলথ ক্রাইসিস এই ক্রমবর্ধমান স্বাস্থ্য সংকটটাকে মোকাবিলা করার জন্য তারা কেরালার থেকে 50 জন বিশেষজ্ঞ ডাক্তার এবং 100 জন নার্স চেয়েছে। The 63-year-old minister's strategy of aggressive testing, contact tracing and quarantining patients has received global recognition. বলছে এই 63 বছর বয়সী মন্ত্রীর স্ট্র্যাটেজি মানে কৌশল, কি কৌশল? অফ অ্যাগ্রেসিভ টেস্টিং মানে প্রচণ্ড পরিমাণে পরীক্ষা করা, কন্ট্যাক্ট ট্রেসিং মানে কারা সংস্পর্শে এসেছিল তাদের চিহ্নিতকরণ, এবং কোয়ারেন্টিন পেশেন্টস মানে রুগীদের কোয়ারেন্টিনে পাঠানো, তাদেরকে আলাদা করে তাদেরকে পৃথকীকরণের যে কৌশল সেটা হচ্ছে হ্যাজ রিসিভড গ্লোবাল রিকগনাইজেশন, গোটা পৃথিবী জুড়ে সেটা সমাদৃত হয়েছে তার এই কৌশল। শৈলজা জয়েন্ট এ প্যানেল অফ 10 আদার স্পিকার্স টু অ্যাড্রেস এ ভার্চুয়াল কনফারেন্স। শৈলজা 10 জন অন্যান্য বক্তার প্যানেলে যোগদান করেছিল টু অ্যাড্রেস এ ভার্চুয়াল কনফারেন্স, একটা ভার্চুয়াল সম্মেলনে বলার জন্য। By drawing strength from the decentralized public health delivery systems in the state, we activated our entire surveillance network. The very next day, a WHO statement of caution on a respiratory virus of pandemic potential, she said, তিনি বললেন যে কি রাজ্যের বিকেন্দ্রীভূত, ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে বিকেন্দ্রীভূত জনস্বাস্থ্য সরবরাহ ব্যবস্থা থেকে শক্তি সংগ্রহ করে, বাই ড্রয়িং স্ট্রেংথ মানে শক্তি সংগ্রহ করে আমরা উই অ্যাক্টিভেটেড আওয়ার এন্টায়ার সার্ভিলেন্স নেটওয়ার্ক, আমরা আমাদের পুরো নজরদারির নেটওয়ার্ককে সক্রিয় করেছি। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিনই, কিসের পরের দিন? এ WHO স্টেটমেন্ট অফ কশন অন এ রেসপিরেটরি ভাইরাস অফ প্যান্ডেমিক পোটেন্সিয়াল, যেদিনই
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতি দিয়েছিল যে শ্বাসকষ্টজনিত ভাইরাস সম্পর্কিত একটা, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা বিবৃতি দিয়েছিল যে শ্বাসকষ্টজনিত ভাইরাসের কারণে বিশ্ব মহামারী হতে পারে। তার পরের দিনেই আমরা আমাদের কি করেছিলাম, নেটওয়ার্ককে, নজরদারির নেটওয়ার্ককে সক্রিয় করে দিয়েছিলাম, এটা তিনি বলছেন। দ্য মডারেটর অফ দ্য প্যানেল, প্যানেলের মডারেটর ODA রাম সিং, হু ইজ এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সেফাকো মাকগাথো হেলথ সায়েন্স ইউনিভার্সিটি ইন সাউথ আফ্রিকা, তিনি মানে প্রশংসা করেছেন, শৈলজার প্রশংসা করেছেন ফর লো মর্টালিটি রেটস ইন দ্য স্টেট, রাজ্যে এই যে কম মৃত্যুর হার ডিউ টু আর্লি ইন্টারভেনশন, প্রাথমিক মানে দ্রুত পদক্ষেপের কারণে রাজ্যে যে কম মৃত্যুর হার, এই জন্য এই ODA রাম সিং শৈলজার প্রশংসা করেছেন। ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস, WHO ডিরেক্টর, এটার মানে কি, ইউনাইটেড নেশনস সেক্রেটারি মানে জাতিসংঘের সেক্রেটারি, মানে জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস, WHO ডিরেক্টর জেনারেল, WHO মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডহানাম ঘেব্রেয়েসাস, এছাড়াও প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি বলছে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মানে সভাপতি কি, তিজানি মোহাম্মদ বন্দে, এবং প্রেসিডেন্ট অফ ইথিওপিয়ার প্রেসিডেন্ট, তার নাম কি, ইথিওপিয়ার প্রেসিডেন্ট হচ্ছে রাষ্ট্রপতি সাহলে ওয়ার্ক জাভেদ বলা যায়, সাহলে ওয়ার্ক জাভেদ, ওয়ার অ্যামং দ্য আদার স্পিকার্স, এরা ছিল অন্যান্য বক্তাদের মধ্যে। এখানে 4 জনের নাম দেওয়া আছে। অ্যান্টোনিও গুটেরেস, যিনি হচ্ছেন জাতিসংঘের সভাপতি, জেনারেল সেক্রেটারি, তারপরে হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তা জেনারেল টেড্রস অ্যাডহানম ঘেব্রেয়েসাস, এবং আরও একজন হচ্ছে জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট তিজানি মোহাম্মদ বন্দে, এবং ইথিওপিয়ার রাষ্ট্রপতি। এই 4 জন ছিলেন, ওই 10 জন যে বক্তা ছিল তাদের মধ্যে এই 4 জনও ছিলেন। বলছে রিপোর্ট পাবলিশড অন June 24, 2020 in scroll.in, অ্যান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ওয়েবসাইট। বলছে এই রিপোর্টটা কবে প্রকাশিত হয়েছে, 2020 সালের 24শে জুন। কোথায় প্রকাশিত হয়েছে, scroll.in এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজ নামক এক ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে। চলো এবার প্রশ্নগুলো দেখা যাক। টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরের মাথায় দাগ দাও। দ্য রিপোর্ট অন KK শৈলজা হ্যাজ বিন পাবলিশড ইন এ প্রিন্টেড নিউজ পেপার ডেটেড June 24, 2020 অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইট। তাহলে এই খবরটা কোথায় প্রকাশ হয়েছে, তাহলে দেখতেই পাচ্ছি আমরা খবরের সোর্সে দেওয়া আছে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট নিউজ ওয়েবসাইট, তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে রাইট আনসার, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইট। তারপরে দেখো 2-এরটা, এ টিম অফ ডক্টরস অ্যান্ড নার্সেস ফ্রম কেরালা হ্যাজ বিন সর্ট বাই। কেরালা থেকে একদল ডক্টর এবং নার্স কারা চেয়েছিল, সাউথ আফ্রিকা, ইথিওপিয়া, মহারাষ্ট্র আর ইউনাইটেড নেশনস। তাহলে আমরা এখানে দেখলাম কি, মহারাষ্ট্র দ্য ওস্ট ইস্ট ইন্ডিয়ান স্টেট হ্যাজ অলসো শর্ট, তারা চেয়েছিল মহারাষ্ট্র, তাহলে মহারাষ্ট্র হয়ে যাবে আমাদের রাইট আনসার। 3-এরটা দেখো, তারপরে দ্য ভার্চুয়াল কনফারেন্স, এই ভার্চুয়াল সম্মেলন ওয়াজ অর্গানাইজড অন দ্য অকেশন অফ, কোন অকেশনে এটা, কোন দিনটা উদযাপনের জন্য এটা করা হয়েছিল ভার্চুয়াল কনফারেন্স, ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে, ওয়ার্ল্ড ওয়াইড করোনা ভাইরাস ক্রাইসিস, কেরালা সাকসেসফুল ট্যাকলিং অফ প্যান্ডেমিক, অর ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন ডে। কোন দিনে এটা এই উৎসবের আয়োজন করা হয়েছিল ভার্চুয়াল কনফারেন্সের, ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে উপলক্ষে, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। তারপরে 4-এরটা, অ্যামং দ্য ইন্ডিয়ান স্টেটস কেরালা রেকর্ডেড
ভারতের রাজ্যগুলোর মধ্যে কেরলায় রেকর্ড করা হয়েছিল হাইয়েস্ট নাম্বার অফ ডেথ, সর্বাধিক সংখ্যক মৃত্যু। দ্য ফার্স্ট 3 করোনা ভাইরাস কেসেস, প্রথম 3টি করোনা ভাইরাস কেস। দ্য হাইয়েস্ট নাম্বার অফ অ্যাক্টিভ কেস, সবথেকে বেশি সক্রিয় কেসের সংখ্যা। দ্য হাইয়েস্ট নাম্বার অফ রিকভারিস, সবথেকে বেশি সেরে উঠেছে যারা, এরকম। তাহলে কীটা রেকর্ড করা হয়েছিল? কেরালায় প্রথম 3টে কেস, তাই তো? তাহলে দ্য ফার্স্ট 3 করোনা ভাইরাস কেসেস, তাহলে 4এরটা হয়ে যাবে অপশন বি। 5এরটা দেখো, দ্য প্যানেল ডিসকাশন হ্যাজ বিন মডারেটেড বাই টেডরস অ্যাডহানম ঘেরবাইরিস और के शैलजा, सी तिनझानी, मोहम्मद बांदे और ओडीटी राम सिंह। ओडीटी राम सिंह हो जाবে, মডারেটরের ভূমিকায় ছিলেন। The statement of cautions on a respiratory virus had been issued by, এই বিবৃতি কারা দিয়েছিল যে এই ধরনের শ্বসনতন্ত্রজনিত শ্বাসকষ্টের ভাইরাস সম্পর্কিত বিবৃতি কারা দিয়েছিল? ইউনাইটেড নেশনস, হেলথ সায়েন্স ইউনিভার্সিটি সাউথ আফ্রিকা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর প্রেসিডেন্ট অফ ইথিওপিয়া। কারা দিয়েছিল? ওখানে দেওয়া আছে WHO। WHO এই ধরনের বিবৃতি দিয়েছিল। WHO মানেই তাহলে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখো এখানে দেওয়া আছে যে WHO স্টেটমেন্ট অফ কশন অফ রেসপিরেটরি ভাইরাস, তাহলে এটা কি হয়ে যাবে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সিএরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে বিয়ের দাগে দেখো ট্রু ফলস এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। বিয়ের একেরটা, কে শৈলজা হ্যাজ রিসিভড গ্লোবাল রিকগনাইজেশন ফর হার ওয়ার্ড ডিউরিং দ্য করোনা ক্রাইসিস। কে শৈলজা তিনি গ্লোবাল রিকগনাইজেশন, সারা বিশ্বে পরিচিত হয়েছিলেন তার কথার জন্য, করোনা ভাইরাস ক্রাইসিসের সময় তার কথার জন্য। সেটা নয়, তিনি তার সমস্ত যে ব্যবস্থা নিয়েছেন করোনা ভাইরাস মোকাবিলার জন্য, তাই জন্য তিনি গোটা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিলেন। তাহলে এটা কি হবে? ফলস করবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে কি দেবে? এই যে এইটা হবে, তার 63-year-old মিনিস্টার স্ট্র্যাটেজি অফ অ্যাগ্রেসিভ টেস্টিং, কন্ট্যাক্ট ট্রেসিং অ্যান্ড কোয়ারেন্টাইন প্রেজেন্স হ্যাজ রিসিভড গ্লোবাল রিকগনাইজেশন। তিনি এইসবের জন্য পৃথিবী জুড়ে পরিচিতি লাভ করেছিলেন। দ্বিতীয়টা, অ্যাকর্ডিং টু ওডিএ রাম সিং, কেরালা এক্সপিরিয়েন্সড লো ডেথ রেটস ডিউ টু সুইফট গভর্নমেন্ট রেসপন্স টু দ্য ক্রাইসিস। বলছে ওডিএ রাম সিংয়ের মত অনুযায়ী কেরালাতে সবথেকে মৃত্যুহার কম হয়েছিল কারণ দ্রুত সরকারি স্তরে ব্যবস্থা নেওয়ার জন্য সংকটের সময়। তাহলে এটা কী হবে? ট্রু হবে। কেন? ওডিএ রাম সিং এই কথা বলেছেন। দ্য মডারেটর অফ প্যানেল ওডিএ রাম সিং এই যে তিনি বলেছেন, এই যে ফর প্রেইজ শৈলজা ফর লো মরালিটি রেটস ইন দ্য স্টেটস ডিউ টু আর্লি ইন্টারভেনশন, যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য যে মৃত্যুহার কম, তিনি এটা বলেছেন। তাহলে এটা হবে ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে এটা দিতে হবে, এখান থেকে এতটা দিতে হবে। তার মধ্যে তোমরা যদি পুরোটা না দাও, রাম সিং পর্যন্ত দিয়ে প্রেইস থেকেও দিতে পারো। রাম সিং পর্যন্ত দিয়ে প্রেইস পর্যন্ত, রাম সিংয়ের এই যে পরিচয়টা আর দেওয়ার দরকার নেই, প্রেইস থেকে পুরোটা দিতে পারো। 3এরটা, কেরালা হ্যাজ বিন দ্য ওর্স্ট হিট অ্যামং দ্য ইন্ডিয়ান স্টেটস। কেরালা হচ্ছে ভারতীয় রাজ্যগুলোর মধ্যে সবথেকে কেরালার অবস্থা খারাপ। এটা একদমই ফলস হবে, এফ দেবে। আর কোনটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে? মহারাষ্ট্র, দ্য ওর্স্ট হিট। তাহলে এখানে মহারাষ্ট্র, এখান থেকে দ্য ওর্স্ট হিট ইন্ডিয়ান স্টেট। ব্যাস এতটা দিয়ে দিলে হলো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এবার দেখো কি আছে কোশ্চেন। শিওর দ্য আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 1 নম্বর, মেনশন 2 স্ট্র্যাটেজিস ইউজড বাই দ্য কেরালা হেলথ মিনিস্টার হুইচ আর রেসপন্সিবল ফর আর সাকসেস ইন ট্যাকলিং দ্য প্যান্ডেমিক। দুটো স্ট্র্যাটেজি বা কৌশল বলো যেটা কেরালার স্বাস্থ্যমন্ত্রী গ্রহণ করেছিল এই মহামারীটাকে নিয়ন্ত্রণ করার জন্য। দুটো কৌশল, তিনি কি দুটো কৌশল নিয়েছিলেন? তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? 2 স্ট্র্যাটেজিস ইউজড বাই দ্য কেরালা হেলথ মিনিস্টার হুইচ আর রেসপন্সিবল ফর হার সাকসেস ইন ট্যাকলিং দ্য প্যান্ডেমিক আর বলে এই দুটো স্ট্র্যাটেজি, এখানে 3টে স্ট্র্যাটেজি তিনি গ্রহণ করেছিলেন দেওয়া আছে। স্ট্র্যাটেজি অফ অ্যাগ্রেসিভ টেস্টিং, কন্ট্যাক্ট ট্রেসিং অ্যান্ড কোয়ারেন্টিন পেশেন্টস। তার মধ্যে যে কোনো দুটো আমাকে দিতে বলেছে, তাহলে আমি দুটো দেব। তাহলে এভাবে লিখব,
Two strategies used by the Kerala health minister which are responsible for our success in tackling the pandemic are বলে দুটো মানে এর নাম দেব, কৌশলের নাম স্ট্র্যাটেজি অ্যাগ্রেসিভ টেস্টিং অ্যান্ড কন্ট্যাক্ট ট্রেসিং। তারপরে দেখো কোশ্চেনে কি আছে, দ্বিতীয়টা হোয়াট আর দ্য স্ট্রেংথ অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন কেরালা অ্যাকর্ডিং টু শৈলজা, শৈলজার মত অনুযায়ী কীটা তাদের স্বাস্থ্য ব্যবস্থার শক্তি, তাহলে কী হবে অ্যাকর্ডিং টু শৈলজা দ্য ডিসেন্ট্রালাইজড পাবলিক হেলথ ডেলিভারি সিস্টেম আর দ্য স্ট্রেংথ অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন কেরালা। তারপরেরটা দেখো তিনেরটা, নেম এনি 4 of the speakers invited to speak on the panel discussion on the occasion of the United Nations Public Service Day। 4 জন বক্তার নাম বলতে বলেছে যাদেরকে সেই পাবলিক সার্ভিস প্যানেলে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়েছে। তাহলে এই শেষ প্যারায় আমরা 4 জনের নাম পেয়েছি, তাহলে সেই 4 জনের নাম আমরা লিখবো। সেভাবে কিভাবে লিখবো তাহলে the speakers invited to the speaker বা 4 of the speakers invited to speak on the panel আর বলে সেই নামগুলো খালি লিখে দেবো। তাহলে 4 থেকে এভাবে লিখে দেবো অন দ্য প্যানেল আর বলে ওখানে 4 জনের নাম আমরা দেব। এখানে যে 4 জনের নাম দেওয়া আছে, অ্যান্টোনিও ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস, এখানে 4 জনেরই ঠিক নাম এবং পরিচয় দেওয়া আছে, সেটা আমাদের লিখে দিতে হবে। এরপরে দেখো 4এরটা, হোয়াট কাইন্ড অফ হেল্প ডিড মহারাষ্ট্র সিক ফ্রম কেরালা ডিউরিং দ্য করোনা ভাইরাস ক্রাইসিস, কোন ধরনের সাহায্য মহারাষ্ট্র চেয়েছিল কেরালার থেকে করোনা ভাইরাস ক্রাইসিসের সময়। তাহলে কি চেয়েছিল, ডাক্তার এবং নার্স, তাই তো? তাহলে কি লিখবো, ডিউরিং দ্য করোনা ভাইরাস ক্রাইসিস মহারাষ্ট্র সিকের পাস্টেন্স শর্ট 50 স্পেশালিস্ট ডক্টরস অ্যান্ড 100 নার্সেস ফ্রম কেরালা। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কিউবা হ্যাড নোন ইজ নোন ফর ইটস অ্যাবিলিটি টু, তাহলে কিউবা পরিচিত, তাহলে কি হবে ইজ নোন, প্রথমেরটা হবে তাহলে ইজ নোন। ফর ইটস অ্যাবিলিটি টু এর পর সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তাই টু ট্রেন এক্সিলেন্ট ডক্টরস অ্যান্ড নার্সেস হু ক্যান দেন গো আউট টু হেল্প আদার কান্ট্রিজ ইন নেড অ্যান্ড নাও ইট উইল সেন্ড, এটা পাঠাবে, উইল সেন্ড। তারপরে দেখো 5এর দাগের এটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। রোসা লুক্সেমবার্গ ওয়াজ ড্যাশ পলিশ বর্ন জার্মান রেভলিউশনারি অ্যান্ড অ্যাজিটেটর হু প্লেড, তাহলে কি হবে এটা, এ পলিশ বর্ন জার্মান রেভলিউশনারি অ্যান্ড অ্যাজিটেটর হু প্লেড এ কি রোল ড্যাশ দ্য ফাউন্ডিং অফ দ্য পলিশ সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি। She developed a humanitarian theory dash Marxism, stressing democracy and revolutionary mass action. তাহলে দেখো এখানে 5এর এটা, প্রথমে এ, তারপরে ইন এবং তারপরে অফ। এরপরে দেখো 5এর বিয়ের দাগে কি করতে বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা আছে। প্রথমে দেখো বিয়ের একেরটা, দ্য টিচার ওয়াজ এক্সপেক্টিং দ্য হোম লেসন, তাহলে কি হবে, দ্য হোম লেসন অবজেক্ট, দ্য হোম লেসন ওয়াজ বিইং ইন্সপেক্টেড বাই দ্য টিচার। তারপরেরটা, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার, স্বামী আস্কড হিজ ফাদার, তাহলে কি হয়ে যাবে, স্বামী আস্কড হিজ ফাদার, এখানে কমা ইনভার্টেড কমা উঠিয়ে হবে ইফ, ইউটা হয়ে যাবে হি, হ্যাভটা হয়ে যাবে হ্যাড। ইফ হি হ্যাড রিটেন এনিথিং, তাহলে হবে স্বামী আস্কড হিজ ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট, আওয়ার আছে, আওয়ারটা কি হয়ে যাবে দেয়ার টিচার স্যামুয়েল। তারপরে 3 নম্বরটা বলেছে মেন অ্যান্ড ওমেন ওয়ার এক্সপ্রেসিং সরো, নরনারীরা তাদের দুঃখ প্রকাশ করছিল। দে হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, তারা বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। একটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে জয়েন করতে বলেছে, তাহলে কি হবে, মেন অ্যান্ড ওম্যান হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস টু এক্সপ্রেস সরো, মানে দুঃখ প্রকাশ করতে তারা বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। এরপরে দেখো ফ্রেজাল ভার্বটা,
Gandhiji's all proposals to avoid the partition of India were rejected. Reject মানে বাতিল করা, তাহলে rejected কি হবে? টার্ন ডাউন, যেহেতু রিজেক্টেড তাই হবে টার্নড, TURNED, টার্ন ডাউন, পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। আই মেট মাই ফ্রেন্ড ফ্রম স্কুল আফটার এ গ্যাপ অফ 30 years. মেট মানে সাক্ষাৎ হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল মানে কাম অ্যাক্রস, হয়েছিল যেহেতু পাস্টে আছে মেটটা তাই আমাকে এটা পাস্টে লিখতে হবে, কি হবে? কেম অ্যাক্রস। তারপরটা দ্য SPCA ডাজ নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। টলারেট মানে সহ্য করা, সহ্য করা মানে এখানে পুট আপ উইথ। তাহলে দেখো রিজেক্টেড কী হবে? রিজেক্টেডের জন্য হবে টার্ন ডাউন, মেট হবে কেম অ্যাক্রস এবং টলারেট হবে পুট আপ উইথ। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরের দিন আবার অন্য নতুন কোনো পেজ নিয়ে আমরা আলোচনা করব।